নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কচি সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটার আলু পোস্তের রেসিপি। এই সময় তো বাজারে ভীষণ ফ্রেশ সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সজনে ডাঁটা আলু পোস্তের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি তার একটি ভিডিও শেয়ার করে নিই। তার জন্য প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি এখানে 50 গ্রামের কাছাকাছি পোস্ত নিয়েছি। 50 গ্রাম থেকে একটু কম রয়েছে। জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। পোস্ত সর্ষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে বড়িটা আমি দেওয়ার পরে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। বড়ি ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, ওই 2 থেকে 3 মিনিট মতো হাতে সময় নিয়ে বড়িটা ভেজে নিতে হবে। আমাদের কিন্তু বড়ি ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে একটি পাত্রের মধ্যে আমি বড়িটা তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেব দুটো মাঝারি সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো এখানে ব্যবহার করবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজার সময় এখানে কিন্তু নুনটা দেবো না, নুনটা একটু পরে দেবো যাতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। পেঁয়াজটা মোটামুটি যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন কিন্তু আলুগুলো দিয়ে দেব। আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে আলু খোসা ছাড়িয়ে পোস্ত আলু যেইভাবে টুকরো করা হয় সেইভাবে কিন্তু টুকরো করে নিয়েছি, সে আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সজনে ডাঁটার আলু পোস্ত রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানিয়ে থাকি তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যে কোনো পোস্তই বানান না কেন, পোস্তের পরিমাণ যদি একটু বেশি রাখা হয় তবে কিন্তু পোস্ত খেতে ভালো লাগে। কম পরিমাণ তরকারির মধ্যে যদি বেশি পরিমাণ পোস্ত দেওয়া হয় তাহলে পোস্তের টেস্ট যে কোনো পোস্তই হোক ভীষণ ভালো হয় খেতে। সেই জন্যই কিন্তু আমি এখানে পোস্তের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে একটু কম পরিমাণেও নিতে পারেন, তবে বেশি পরিমাণে পোস্ত নিলে পোস্ত খেতে ভালো হয়। এরপর আমি এখানে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যে কোনো তরকারির ক্ষেত্রেই আমি একটা কথা বলতে চাই যে যদি আপনারা জল দিয়ে তরকারির ইনগ্রিডিয়েন্টস যা যা আমরা দিয়েছি সেটা যদি সেদ্ধ করেন তাতে একটা আলাদা রকম টেস্ট হয়। আর হাতে সময় নিয়ে যদি আপনারা সবজিটা ভেজে নেন তাহলে কিন্তু সেটার টেস্ট অনেকটা বেশি হয়। সেই জন্য কিন্তু আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এখানে আলু আর সজনে ডাঁটা খুব ভালো করে ভেজে নেব, তবেই পোস্তের টেস্টটা বাড়বে। সজনে ডাঁটাও কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো দেখে বুঝতেই পারছেন একদম কচি কচি সজনে ডাঁটা। বুড়ো সজনে ডাঁটা হলে কিন্তু চলবে না, তাতে করে পোস্তটা খেতে ভালো লাগবে না। কচি সজনে ডাঁটা কিন্তু যতই পাকান না কেন ভাঙবে না। আর বুড়ো সজনে ডাঁটা যেগুলো হয় সেগুলো কিন্তু মুচকানোর সাথে সাথেই কিন্তু ভেঙে যায়। এটাই হচ্ছে সজনে ডাঁটা চেনার একটা কৌশল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তার কারণ যেহেতু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, সেই জন্য এখানে আর আমি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই। তারপর নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে এখানে আলু আর সজনে ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা খুব ভালো করে আমরা ভেজে নেব, যেরকমভাবে আলু ভাজা হয় তরকারির আলু ঠিক সেইভাবে। আমি কিন্তু তার আগে পর্যন্ত জলের ব্যবহার এখানে কোনোভাবেই করব না, যাতে করে আলু আর সজনে ডাঁটাটা খুব ভালো করে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি ঢাকা খুলে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আলুটা কিন্তু আমাদের অনেকটা পরিমাণে ভাজা হয়ে গিয়েছে। আলু আর সজনে ডাঁটা পোস্ত তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, একবার এই পদ্ধতি ফলো করে দেখুন। সজনে ডাঁটার পোস্ত দিয়ে কিন্তু পাতের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর খেতে হয়, বিশেষত যদি এইভাবে বানানো যায়। অন্যরকম অনেক রকম পদ্ধতি রয়েছে বানানোর, কিন্তু আমি বলবো এই পদ্ধতিটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়, তাই আপনাদের সাথে রেসিপিটি আমি শেয়ার করে নিয়েছি। খুব ভালো করে আবারও মিনিট 5 হাতে সময় নিয়ে আলু আর সজনে ডাঁটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না অবধি আলুটা খুব ভালো করে গাটা একটু লালচে লালচে হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি এখানে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনাদেরকে এখানে আমি আলুটা একটু কেটে দেখিয়ে দেব যে আলুটা আমাদের কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমি এখানে 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে আলুটা আরও একটুক্ষণ ভেজে নেব। তাতে করে কি হবে, আলুটা ভালো করে ভাজা হলে পোস্তটা খেতে ভালো
লাগে। সেই জন্যই কিন্তু এতক্ষণ সময় নিয়ে আলুটা ভাজা, না হলে কিন্তু আলুটা আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে, কারণ টমেটো নরম হতে বেশি সময় লাগে না, সেই জন্য আলুটা খুব ভালো করে ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবার পরে কিন্তু টমেটোটা অ্যাড করেছি। টমেটোটা আগে দিয়ে দিলে কি হবে, খুব সুন্দর করে কিন্তু নরম হয়ে একদম গলে যাবে। সেই কারণে টমেটোটা লাস্টে দিয়েছি, যাতে একটু শক্ত শক্ত থাকে আর টমেটোটা যাতে একদম বেশি পরিমাণে নরম না হয়ে যায়, সেই জন্য আলুটা ভাজা হয়ে যাবার পরে কিন্তু আমি টমেটোটা এখানে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব, যাতে করে টমেটোটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং খুব সুন্দর করে টমেটোটাও নরম হয়ে যায়। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু আলুটা সজনে ডাঁটাটা খুব ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি প্রায় এখানে 20 থেকে 25 মিনিট সময় হাতে নিয়ে আলু আর সজনে ডাঁটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে পোস্তের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এর থেকে বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে আমাদের সজনে ডাঁটা আর আলু দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু অনেকটা পরিমাণে লালচে হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু এখানে আর বেশি পরিমাণে ভাজার কোনো দরকার নেই। আর একটু আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে টমেটোটা একটু গলে যায়, কারণ টমেটো নরম, গলতে বেশি সময় লাগে না, তাও একটু মিনিট 5 সময় নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঠিক এই পর্যায়ে পোস্তের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। আশা করি আপনারা পোস্তের পরিমাণটা দেখে বুঝতে পারছেন, আমি কিন্তু খুব বেশি যে পরিমাণে পোস্তটা বানাচ্ছি তেমনটা কিন্তু না, কিন্তু সেই অনুযায়ী পোস্তের পরিমাণটা আমি এখানে বেশি রেখেছি। এই জন্যই বলছি, যে কোনো পোস্তই বানান না কেন, পোস্তের পরিমাণটা যদি বেশি দেন আর হাতে একটু সময় নিয়ে যা পোস্ত বানাচ্ছে সেই সবজিগুলো যদি ভেজে নেন খুব ভালো করে, পোস্তের টেস্ট কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। সেই জন্য এখানে আমি কিন্তু পোস্তের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর আলু আর সজনে ডাঁটাও হাতের সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, যাতে করে খেতে ভালো লাগে। পোস্তটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব আলু আর সজনে ডাঁটার সাথে, যাতে খুব সুন্দর করে আমাদের পোস্তটা মেশানো হয়ে যায়। আমি এখানে মিনিট 5 হাতের সময় নিয়ে কিন্তু পোস্তটা মিশিয়ে নিয়েছি, তারপরে কিন্তু জল ব্যবহার করব। পোস্তটা দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা দিয়ে দেওয়া চলবে না, এতে করে কি হবে, পোস্তটার টেস্ট ভালো আসবে না। আর আলু তো আমাদের সেদ্ধ হয়েই রয়েছে, তার জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ মিক্সিং জার ধোয়া জল দিয়েছি, বেশি পরিমাণে জল দিইনি। আর আমি কিন্তু পোস্তটা রসালো রাখবো না, একদম গা মাখো মাখো করবো, সেই জন্য একদম অল্প পরিমাণে জল দিয়েছি। যেটুকু পরিমাণ জল দিয়েছি সেটা কিন্তু ফুটে ঠান্ডা হওয়ার পরে একদমই টেনে যাবে, সেই জন্য এইটুকু পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার এখানে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু আলু আমাদের সেদ্ধ অটোমেটিক্যালি হয়েই রয়েছে আগে থেকে, সেই কারণে যতটুকু জল দিয়েছি এটা একটু ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বড়িগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, যেহেতু বড়ি এমনিতেই নরম, সেই জন্য বড়িটা ভাজাও রয়েছে। 2 থেকে 3 মিনিট মতো হাতে সময় নিয়ে বড়িটার সাথে সজনে ডাঁটা আলু পোস্তটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের এই কচি সজনে ডাঁটা দিয়ে তৈরি পোস্ত একেবারে রেডি হয়ে যাবে। আজকে এই রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এই পোস্ত, গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে সজনে ডাঁটা আলু পোস্ত তো অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকে, একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি বড়িটা দেওয়ার পরে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর আশা করি এখন দেখে বুঝতে পারছেন যে জলটা কিন্তু যেটা দিয়েছিলাম পোস্তের বাটি ধোয়া জলটা, সেটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে গিয়েছে, একদম গা মাখো মাখো হয়েছে। এই পোস্ত দিয়ে গরম ভাত খেতে কী যে অপূর্ব লাগে। যারা বানিয়ে বাড়িতে খেয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে দেখুন, আশা করবো আপনাদের ভীষণ ভালো লাগবে। পোস্ত আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর যে সামান্য পরিমাণ গ্রেভিটা দেখতে পাচ্ছি, যেটুকু পরিমাণ গ্রেভি রয়েছে সেটাও কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একেবারে টেনে নেবে। আর আপনারা যদি একটু রসালো পোস্তটা রাখতে চান তাহলে আরেকটু পরিমাণ জল দিতে পারেন। আমার পার্সোনালি বাড়িতেও পছন্দ করে আমাদের যে একটু মাখো মাখো পোস্ত, সেই কারণে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি। একদম শুকনো শুকনো পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। আজকে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।